সিস্টেমে তথ্যগুলো এন্ট্রি করব। তো এই ফর্মে আদতে অ্যাকচুয়ালি সিস্টেমটা করা হয়েছে। তো আপনারা ফর্মটা ফিল আপ করার সময় কেমনে ফিল আপ করতে হবে সেটা অ্যাকচুয়ালি এখানে ডিটেলস আলোচনা করা হবে এবং সিস্টেমে ঠিক একইভাবে এন্ট্রি হবে। আসেন, ধরেন আমি একটা এনআইডি নাম্বার দিলাম, হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, ডেট অফ বার্থ না দিলেও চলবে। এখন কথা হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার দেওয়া, কোন এনআইডি নাম্বারটা দিবেন। অনেকে ধরেন স্মার্ট কার্ড এনআইডি নাম্বার পেয়েছেন, অনেকে স্মার্ট কার্ড পাননি, পুরাতন এনআইডি কার্ড ইউজ করছেন। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে এনআইডি কার্ড দিয়ে পে ফিক্সেশন হয়েছে সেই এনআইডি কার্ডটাই ইউজ করবেন। ধরেন আপনি পে ফিক্সেশন করেছেন 17 ডিজিটের এনআইডি কার্ড দিয়ে, কিন্তু আপনি কি করছেন, এখানে এন্ট্রি করার সময় স্মার্ট কার্ড দিয়ে এন্ট্রি করে দেখছেন যে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি, নিবে না। কারণ হচ্ছে যে এনআইডি দিয়ে পে ফিক্সেশন হয়েছে সেই এনআইডি কার্ডটাই এখানে আপনার ইউজ করতে হবে। আবার এনআইডি কার্ড করার সময় কি ধরনের, ধরেন পুরাতন যদি এনআইডি কার্ড ইউজ করেন তাহলে আবার আপনার 13 ডিজিটের নাম্বার দিয়ে গো দিলে হবে না। কারণ আপনার যখন পে ফিক্সেশন করেছিলেন সবাই কিন্তু জন্মসাল সহ যোগ করে আপনার এই এনআইডি নাম্বারটা 17 ডিজিটের এনআইডি নাম্বারটা ইউজ করেছে। আর কেউ যদি যারা নতুন নিয়োগ হয়েছে বা স্মার্ট কার্ড দিয়ে পে ফিক্সেশন করেছেন তারা ওই স্মার্ট কার্ড দিয়ে করতে পারবেন। মানে সোজা বাংলা হচ্ছে যে আইডি কার্ড দিয়ে আপনি পে ফিক্সেশন করছেন সেই আইডি কার্ডটা এখানে ইউজ করবেন। এবং তথ্য কালেক্ট করার সময়, এন্ট্রি করার সময় আপনার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে এই কথাই বলে দিবেন। এরপর দেখেন আমি গো দিলাম। গো দিলে দেখেন যখন আমি একটা আইডি নাম্বার দিয়ে গো দিলাম, উপরে আছে 5টা মেনু আছে। একটা হচ্ছে পার্সোনাল ফ্যামিলি ব্যাংক, 2 নাম্বার হচ্ছে সার্ভিস, 3 নাম্বার হচ্ছে পে অ্যানাউন্স এন্ড ডিডাকশন, 4 নাম্বার হচ্ছে জিপিএফ, 5 নাম্বার হচ্ছে লোন। এখন কথা হচ্ছে এখানে হচ্ছে আপনার সকল ইনফরমেশন গুলো এন্ট্রি করতে হবে। দেখেন ফর্মে কি দেয়া আছে, 1.1 ব্যক্তিগত পারিবারিক ব্যাংক অ্যাকাউন্ট তথ্য সংক্রান্ত তথ্যাদি। এইভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। এবার আছে আপনাদের জন্য ফর্মটা একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে এভাবে এই ফর্মটাই পাবেন। হ্যাঁ, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যখন এনআইডি নাম্বার দিয়ে গো দিলাম, দেখেন আমার নাম চলে আসলো, নাম বাংলা ইংলিশ চলে আসলো, ডেট অফ বার্থ চলে আসলো, আমার বাবার নাম মার নাম চলে আসবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই নামগুলো দেখেন আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না, এগুলো বন্ধ করা থাকে। এগুলো সম্পূর্ণ এনআইডি ডাটাবেস থেকে চলে আসে। যদি কোনো কারণে এখানে আপনার নামের বানান ভুল থাকে, আপনার মনে রাখতে হবে এখানে এনআইডি সার্ভারে মানে নির্বাচন কমিশনে আপনার তথ্য সঠিক নেই বলে এখানে নামটা ভুল আসছে। হ্যাঁ, যদি কোনো কারণে নির্বাচন তথ্য কমিশনের সাথে নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করে জানতে পারলো যে আপনার তথ্য সঠিক আসছে তবুও নাম ভুল আসছে, তাহলে ওটা ঠিক করার কথা আমি একটু পরে বলছি। আগে আমরা এন্ট্রি কাজটা পুরোটা দেখে নিই, কেমন ঠিক করতে ওটা পরে বলছি। এখানে আপনাকে কি কি টাইপ করতে হবে, শুধু আপনার বাবার নামটা ইংরেজিতে টাইপ করতে হবে, মার নামটা ইংরেজিতে টাইপ করতে হবে। দেন হচ্ছে আপনি যদি মেরিট হন অবশ্যই মেরিট দিতে হবে, মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, যদি 3 নাম্বার থাকে তাহলে অবশ্যই 3 নাম্বারটা ইউজ করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশনের কাজ। নেক্সট গেলে দেখেন কি আছে, ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের তথ্য এখানে এন্ট্রি করতে হবে। এখন কথা হচ্ছে তথ্য কেন এন্ট্রি করবেন, তথ্য এন্ট্রি করতে হবে প্রথম কারণ হচ্ছে শিক্ষা ভাতার জন্য। যদি আপনি মেরিড হন, আপনার ওয়াইফের তথ্য বা হাজব্যান্ডের তথ্য এন্ট্রি না করেন তাহলে গিয়ে আপনার শিক্ষা ভাতা নিতে প্রবলেম হবে, কারণ শিক্ষা ভাতা তখন জিরো দেখাবে বিল, তাহলে আপনি শিক্ষা ভাতা চাইলেও নিতে পারবেন না। কারণ যদি আপনি মেরিট দেখাচ্ছেন কিন্তু আপনার ওয়াইফ বা আপনার বাচ্চাদের কোনো তথ্য নেই, তাহলে শিক্ষা ভাতা কি হিসেবে দিবে। এবার ধরেন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনেই শিক্ষক শিক্ষিকা, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও সমস্যা নেই। আপনি আপনারা যদি শিক্ষক শিক্ষিকা দুজনেই হাজবেন্ড ওয়াইফ দুজনেই তাদের হাজবেন্ড বা ওয়াইফের তথ্য এখানে এন্ট্রি করবে। এন্ট্রি করার পরে
বাচ্চাদের তথ্য এন্ট্রি করবে, সেক্ষেত্রে ওয়াইফ প্রায়োরিটি পাবে বেশি। কেন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে স্ত্রী শিক্ষা ভাতাটা যদি আপনার দুটো সন্তান থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে একটা সন্তানের তথ্য আপনার স্ত্রীর ক্ষেত্রে এন্ট্রি করতে পারবেন, আর একটা সন্তানের তথ্য আপনি হাজব্যান্ডের ক্ষেত্রে এন্ট্রি করে দুজন ভাগাভাগি করে শিক্ষা ভাতাটা নিতে পারবেন। আপনি এখানে হাজব্যান্ড বা ওয়াইফের তথ্য যখন এনআইডি নাম্বার দিয়ে দিবেন, অ্যাড দিবেন, অটোমেটিক্যালি নামগুলো আপনাকে টাইপ করতে হবে না, এনআইডি সার্ভার থেকে নামগুলো সে কালেক্ট করে নেবে। এরপর আছে দেখেন পার্টিকুলারস অফ চিলড্রেন। হ্যাঁ, বাচ্চাদের তথ্য এন্ট্রি করা, এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি বাচ্চাদের তথ্যগুলো এন্ট্রি করতে পারবেন। এখানে দেখুন এনআইডি নাম্বার দিয়ে বাচ্চার তথ্যগুলো এন্ট্রি করা আছে। হ্যাঁ, যদি এখানে আপনি বাচ্চাদের তথ্য এন্ট্রি না করেন, তাও আপনার শিক্ষা ভাতা নিয়ে প্রবলেম হবে। তাহলে হচ্ছে আপনার শিক্ষা ভাতা নিতে গেলে দেখবেন যে ভ্যালু দেখাচ্ছে 0। এরপর দেখেন ডু ইউ হ্যাভ এনি ডিসেবল চিলড্রেন। ডিসেবল চিলড্রেন যদি থাকে, অবশ্যই ডিসেবল চিলড্রেনের তথ্য এন্ট্রি করতে হবে। কারণ হচ্ছে ডিসেবল চিলড্রেনরা অবশ্যই বাপ মার একটা, যতটুকু জানি ডিসেবল চিলড্রেনরা হচ্ছে বাপ মার পেনশনটা পায়। হ্যাঁ, যদি ডিসেবল চিলড্রেন থাকে তাহলে অবশ্যই ইয়েস দিয়ে ডিসেবল চিলড্রেন তথ্য এন্ট্রি করতে হবে। সমাজসেবা অধিদপ্তর থেকে ডিসেবল চিলড্রেনদের জন্য একটা আইডেন্টিফিকেশন নাম্বারটা দেয়, সেই নাম্বারটা দিবেন, ডেট অফ বার্থ দিয়ে আপনি তথ্য এন্ট্রি করতে হবে। যদি ডিসেবল চিলড্রেন যদি না থাকে তাহলে নো দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন। যখনই আপনি নেক্সটে যাবেন তখন দেখেন নেক্সট কি আসছে, 1.3 ব্যাংক রিলেটেড ইনফরমেশন। ব্যাংক অ্যাকাউন্ট নেম আসছে এমডি আব্দুস সবুর মোল্লা, অ্যাকাউন্ট নাম্বার এত। ধরেন আপনার এনআইডি নাম আছে এমডি আব্দুস সবুর মোল্লা। হ্যাঁ, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় এমডি বাদ দিয়ে আব্দুস সবুর মোল্লা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম কোনটা দিবেন, আপনার এনআইডি যে নাম আছে সেটা দিবেন নাকি ব্যাংক অ্যাকাউন্ট নেম যে দিয়ে খুলেছেন সেই নামটা দিবেন। অবশ্যই যে নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই নামটা দিবেন। ধরেন আপনি এমডি আব্দুস সবুর মোল্লা আছে আপনার এনআইডি কার্ডে, কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে ভুল করে এমডি না দিয়ে আব্দুস সবুর মোল্লা দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আব্দুস সবুর মোল্লা নামটা ইউজ করতে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক যখন আব্দুস সবুর মোল্লার জায়গায় যখন এমডি আব্দুস সবুর মোল্লা পাবে তখন ইএফটি রিটার্ন করবে। তো এই ব্যাংক রিলেটেড ইনফরমেশনটা খুব একটি ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনাকে চেক করে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট টাইপ দিবেন অবশ্যই সেভিংস। ব্যাংক অ্যাকাউন্ট নেম আপনি যত ধরনের বাংলাদেশে অনলাইন ব্যাংকিং আছে সকল ধরনের ব্যাংকের নাম এখানে পাবেন। আর ব্রাঞ্চ নেমের ক্ষেত্রে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে ধরেন এখানে ব্যাংক যেমন আছে রূপালী ব্যাংকের ক্ষেত্রে আমি এটা সুবিধা দেখি, রূপালী ব্যাংকের দেখি মিরপুর দিলে কি আসে, দেখেন রূপালী ব্যাংক ধরেন সদরঘাট কোনো ব্রাঞ্চ থাকলে, কেউ ধরেন যে ব্যাংকের নাম দিলাম আমি রূপালী ব্যাংক দিলাম সদরঘাট ব্রাঞ্চ। হ্যাঁ, এখন ব্রাঞ্চ যখন আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সদরঘাট, আপনি কোনটা সিলেক্ট করবেন? কারণ হচ্ছে আপনি ভুল যদি সদরঘাট ব্রাঞ্চ সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ইএফটি রিটার্ন আসবে। হ্যাঁ, এই অসুবিধা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আপনাদের এই অসুবিধা না পড়ার জন্য আপনাদেরকে প্রথমে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে বলবেন যে তাদের চেক বইয়ের প্রথম পাতাটা যেন আপনাদেরকে ফটোকপি করে দেয়। ওই ডকুমেন্ট আপনারা যখন ফর্মটা ফিল আপ করে দিবে আপনাদেরকে চেক বইয়ের প্রথম পাতা যেন আপনাকে ফটোকপি করে দেয়, কেন ওখানে আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এবং রাউটিং নাম্বার থাকে। দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে একটা রাউটিং নাম্বার থাকে। তো যদি আপনি রাউটিং তখন আপনারা যখন টাইপ করবেন ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন তখন রাউটিং নাম্বার দিয়ে সিলেক্ট করবেন। যেমন ধরেন আমি রাউটিং নাম্বার দিয়ে সার্চ করলাম আলমডাঙ্গা ব্রাঞ্চ, রূপালী ব্যাংক আলমডাঙ্গা ব্রাঞ্চ, তখন আমি পেয়ে যাব। তো আপনারা কেন হচ্ছে অনেকে যদি আলমডাঙ্গা ব্রাঞ্চ খুঁজতে যায় ALOM লেখে, তখন সে তো আলমডাঙ্গা
পাবে না। অ্যাকচুয়ালি সিস্টেমে দেওয়া আছে আলমডাঙ্গা এভাবে, তাই না? অনেকে স্পেলিং ভুল করতে পারে, কিন্তু রাউটিং নাম্বার দিয়ে আপনি নাম্বার দিয়ে সার্চ করলে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখেন সেভ এন্ড কন্টিনিউ। এখন কত হচ্ছে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে এখানে সেভ এন্ড কন্টিনিউ কেন? এখানে সেভ এন্ড কন্টিনিউ হচ্ছে উপরে দেখেন 5টা মেনু আছে, বললাম যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার। ধরেন সেভ এন্ড কন্টিনিউ, আপনি 1 নাম্বারের কাজ শেষ করার পর কোনো কারণে আপনার লোডশেডিং হলো, কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতে হচ্ছে, যে কারণে আপনি এখন তথ্যগুলো এন্ট্রি করতে পারবেন না। যদি আপনি সেভ এন্ড কন্টিনিউ করে ফেলেন, হ্যাঁ, পরবর্তীতে কাজ করতে হলে তখন আপনার 1 নাম্বারের কোনো অপশনে এন্ট্রি করতে হবে না, তখন আপনি সরাসরি 2 নাম্বার সার্ভিস অপশন থেকে কাজ করতে পারবেন। আমি কি যাইতে পারতেছি সার্ভিস সার্ভিসের মধ্যে প্রথম কি আছে 2.1 হচ্ছে প্রেজেন্ট পজিশন। হ্যাঁ কোন আপনি তুমি আমি প্রেজেন্ট পজিশন কি আছে, ধরেন আমি চেক দিলাম, তারপর জয়েনিং ডেট এর প্রেজেন্ট পজিশনটা দিবেন, প্রেজেন্ট গেট সিলেক্ট করবেন, প্রেজেন্ট স্কেল দিবেন, প্রেজেন্ট ক্লাস দিবেন। যেহেতু আমি অর্থ মন্ত্রণালয়ের আইডি ইউজ করছি তাই প্রেজেন্ট অফিস অটোমেটিক আসছে, সচিবালয়ের কোড আর প্রেজেন্ট ডিডিও অটোমেটিক চলে আসবে। এরপর আপনি নেক্সট দেন, নেক্সট দিলে কি আসছে, ফার্স্ট জয়েনিং 2.2। এই দেখেন ডেট অফ ফার্স্ট জয়েনিং কিন্তু আপনি আবার এন্ট্রি করতে পারছেন না। এই ডেট অফ ফার্স্ট জয়েনিংটা সম্পূর্ণ আপনাদের পে ফিকশন থেকে অটোমেটিক্যালি চলে আসে। যদি কোনো কারণে এখানে ডেট অফ ফার্স্ট জয়েনিং শো না করে বা ডেট যদি ভুল থাকে, তাহলে আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনাদের পে ফিক্সেশনে প্রবলেম আছে। তো আপনাদের প্রথম যে অ্যাকচুয়ালি কাজটা করতে হবে, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, হ্যাঁ, বা যারা স্টাফ থাকবে ওখানে, তাদের পে ফিক্সেশনটা ঠিক আছে নাকি এটা অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে অবশ্যই এনশিওর করে নেবেন। হ্যাঁ, কেন হচ্ছে গ্যাজেটেড অফিসারদের ক্ষেত্রে তো ইনক্রিমেন্ট অটো লেগে যায়, হ্যাঁ, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে এন্ট্রি অটো লেগে যায়, কিন্তু মাঝে মাঝে অনেকে হচ্ছে ডিডিওর মাধ্যমে যেহেতু বিল নিত, অনেকে জানতো না যে অ্যাকচুয়ালি আমার ইনক্রিমেন্ট ঠিক মতো লেগেছে কিনা বা পে ফিক্সন ঠিক মতো আছে কিনা। তো আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে আপনাদের পে ফিক্সনটা ঠিক আছে নাকি এটা এনশিওর হবে। এখানে এই ডেট অফ ফার্স্ট জয়েনিংটা অটোমেটিক্যালি পে ফিকশন থেকে আসে। এরপর র্যাঙ্ক দিলেন, ডেজিগনেশন ফার্স্ট জয়েনিং, গ্রেডেড ফার্স্ট জয়েনিং দিলেন, স্কেল দিলেন ফার্স্ট জয়েনিং ধরেন। এরপর আসে ওয়ার্কিং প্লেস এট ফার্স্ট জয়েনিং মিনিস্ট্রি দেখাচ্ছে সচিবালয়, ওয়ার্কিং প্লেস এট ফার্স্ট জয়েনিং অফিস মিনিস্ট্রি ইংলিশ। এই ইংলিশ জিনিসটার ক্ষেত্রে এই জিনিসটা আপনি এন্ট্রি করতে পারবেন না, সেটা অটোমেটিক্যালি আসবে সিস্টেম থেকে। আর বাকি যেটা আপনাকে ইংলিশ নামটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ধরেন আপনি চট্টগ্রামের বা এখানে কোন কোন অফিস আছে দেখি, ফুলতলা, ধরেন ফুলতলার প্রাইমারি এডুকেশনের একটা অফিস চাচ্ছে, স্কুল আমি সিলেক্ট করব। এই চেঞ্জ অফিস সিলেক্ট করলে একটু সময় লাগে, কেন এখানে সবগুলো অফিস একসাথে লোড হয়, তাই চেঞ্জ অফিসটা একটু সময় লাগে। এই মিনিস্ট্রি দিলাম 124, তারপর হচ্ছে 124/02, মানে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, আমার ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের অংশ প্রাইমারি স্কুল। অফিস ইউনিট গ্রুপ দেখেন 124/02/09, এই গভর্নমেন্ট প্রাইমারি স্কুল।
বাংলাদেশে এত প্রাইমারি স্কুল, এই কারণে একটু সময় লাগছে। যাই হোক, আমরা এখানে সময়টা নষ্ট না করি সার্চ করতে গিয়ে। এভাবে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের ট্রেনিং মডিউলে একটু সার্ভারটা একটু স্লো কাজ করে। এখানে যেহেতু অনেকগুলো স্কুল আছে, তো এই স্কুলগুলো সার্চ করে বের করতে সময় লাগে। তো লাইভ যখন আপনারা লাইভে কাজ করবেন তখন এই প্রবলেমটা হবে না। এভাবে চেঞ্জ অফিস থেকে অ্যাকচুয়ালি আপনার অফিস কোডটা, নামটা, প্রথমে কোন স্কুলে ছিলেন সেই স্যার নামটা চেঞ্জ করে নেবেন। স্যার স্যার প্রশ্ন স্যার একটা এখন প্রশ্ন করতে পারি প্রশ্ন স্যার? যদি না করলে খুব ভালো হতো আর, হ্যাঁ, কারণ হচ্ছে না আমার স্যার, ওই ওই ফিল্ডটা রিলেটেড স্যার। আমরা তো এন্ট্রি শুরু করেছিলাম, কিন্তু ওইখানে ওই স্কুলটা পাওয়া যায় না। ওটা আপনার স্পেলিং টাইপ ভুল হচ্ছে। না স্যার, স্কুল শুধু বরগুনার তাহলে আপনি স্কুলগুলি অফিস পাওয়া যায়। কোডটা দিয়ে সার্চ করে দেখেন, অফিস কোড দিয়ে সার্চ করে দেখেন। স্যার শুধু বরগুনার স্কুলগুলি পাওয়া যায়, আর বাংলাদেশের কোনো স্কুল ওখানে শো করে না। ট্রেনিং মডিউলে, না ট্রেনিং না স্যার, আমি তো আমাদের ও আচ্ছা আচ্ছা, ভিডিও বড়গুলো মডিউলে। স্কুলগুলো পাওয়া যাচ্ছে আর এগুলো পাওয়া যাচ্ছে না। জি আচ্ছা জি জি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করা হবে, এটা পরে হচ্ছে। হ্যাঁ। এরপর নেক্সট এগুলো দেখেন, ইনফরমেশন অন প্রমোশন এন্ড হায়ার স্কেল। হ্যাঁ, পরে কেউ যদি প্রমোশন, হায়ার স্কেল, সিলেকশন, ট্রাইম স্কেল বা আদার্স কোনো কিছু পেয়ে থাকেন, তাহলে মানে পে ফিক্সেশন হওয়ার পর থেকে, হ্যাঁ, কেউ যদি প্রমোশন, হায়ার স্কেল, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পেয়ে থাকে, তাহলে তার সবকিছু এখানে পে ফিক্সেশন থেকে অটোমেটিক এখানে চলে আসবে, কোনো কিছু এন্ট্রি করা লাগবে না। যদি কেউ 2015 সালের আগে টাইম স্কেল, প্রমোশন, সিলেকশন বা হায়ার স্কেল পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রমোশনটা ম্যানুয়ালি এখানে এন্ট্রি করতে হবে, ডেট অফ গেটিং দিতে হবে, সিলেকশন গ্রেড দিতে হবে, পে স্কেল সিলেক্ট করে অ্যামাউন্ট সিলেক্ট করে অ্যাড দিতে হবে। এভাবে করে আপনি 7 কন্টিনিউ করলে আপনার 2 নম্বরের সার্ভিসের তথ্য সবগুলো এন্ট্রির কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসেন 3 নাম্বার হচ্ছে পে অ্যালাউন্স এন্ড ডিডাকশন। এন্ড পে অ্যালাউন্স ডিডাকশন দেখানোর আগে আমি একটু পার্সোনাল ফ্যামিলি ব্যাংক ইনফরমেশন একটু যাই, এখানে একটু কাজ করব। সেটা হচ্ছে, আমি একটু খেয়াল করে দেখেন, আমি মেরিটাল স্ট্যাটাস দিলাম ম্যারিড। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি আমার বাচ্চাদের তথ্য এন্ট্রি করলাম না, ওয়াইফের তথ্য এন্ট্রি করলাম না, করে আমি 7 কন্টিনিউ করে পে অ্যান্ড অ্যালাউন্সে গেলাম। তো আমি রিমুভ করে দিলাম দুইটা জিনিস। হ্যাঁ, দেখেন ধরেন পে অ্যালাউন্স এন্ড ডিডাকশন আসলাম, প্রথমে আমি কি করব, বেসিক পে এমপ্লয়ি, বেসিক পে সিলেক্ট করলাম। সিলেক্ট করা অটোমেটিক থেকে আমার পে ফিকশন থেকে বেসিক পেটা অটোমেটিক চলে আসছে, এটা আমরা এন্ট্রি করার প্রয়োজন, জাস্ট অ্যাড করব। এরপর ধরেন আমি হাউজিং অ্যালাউন্সটা অ্যাড করব। হাউজিং রেন্ট অ্যালাউন্সটা অ্যাড করার সময় অটোমেটিকলি তার 60%, যেহেতু সেটা ঢাকার আইডি, অর্থ মন্ত্রণালয়ে এর লোক কাজ করছে, তার 60% হিসেবে, আর যে যে এলাকা থাকে তার সেরকম পার্সেন্ট হিসেবে তার বেসিক হাউজিং রেন্ট অ্যালাউন্সটা অ্যাড হয়ে যাবে। এরপর ধরে নেন আমি দিলাম হচ্ছে, এরপর দিলাম মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স দেখেন, মেডিকেল অ্যালাউন্স সিলেক্ট করার সময় অনেকে মেডেল অ্যালাউন্স সিলেক্ট করে ফেলে, এটা ভুলটা অনেক বেশি হয়, একটু খেয়াল রাখবেন। এই মেডিকেল মেডেল দুটো একসাথে আছে, তো অনেকে মেডেল অ্যালাউন্স দিয়ে এন্ট্রি করে বলে হচ্ছে আমি তো স্যার মেডিকেল অ্যালাউন্স আমার বিলে শো করছে না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি মেডেল অ্যালাউন্স শো করার ক্ষেত্রে। তো আপনার এটা যখন মেডিকেল বানানটা ফুল লিখবেন, মেডিকেল অ্যালাউন্স দেখেন 1500 অটোমেটিক চলে আসছে। এরপর আসেন আপনি এডুকেশন অ্যালাউন্স দিলেন, দেখেন ভ্যালু 0 দেখাচ্ছে,
কেন? এর আগে আমি পার্সোনাল ফ্যামিলি ব্যাংক ইনফরমেশন থেকে মেরিট দেখালাম, আমার ওয়াইফের তথ্য এন্ট্রি করলাম না, এবং আমি বাচ্চার তথ্যটা এন্ট্রি করেছি সেটা রিমুভ করে আপনাদেরকে দেখালাম যে এন্ট্রি না থাকলে কি হবে, এখানে ভ্যালুটা জিরো দেখাবে। আপনি চাইলে এখানে 1000 টাকা অ্যাড করতে পারবেন। সো বি কেয়ারফুল যে অবশ্যই মেরিট হলে বাচ্চার তথ্য যদি মানে এডুকেশন অ্যানাউন্স দিতে চান তাহলে বাচ্চার তথ্য অবশ্যই এন্ট্রি করতে হবে। এরপর ধরেন আমি কনভেন্স অ্যানাউন্স যদি পাই তাহলে সেটা অটোমেটিক চলে আসবে। এরপর ধরেন টিফিন অ্যানাউন্স যদি পাই সেটাও চলে আসবে। যত ধরনের অ্যালাউন্স আপনার প্রাপ্যতা আছে, ওয়াশিং অ্যালাউন্স কে কত পাই সেটা জানি না, সেটা চলে আসবে। এভাবে দিয়ে আপনি এন্ট্রি করার পরে আপনি নেক্সট সিলেক্ট করুন। নেক্সট সিলেক্ট করার পরে এরপর আপনি পে অ্যানাউন্সে ডিডাকশন পার্টে আসলেন 3.2 ডিডাকশন। এই ডিডাকশনের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে আমি কি কি ডিডাকশন করব। এই ডিডাকশনে আপনারা একটু লিখবেন, সেটা হচ্ছে এই ডিডাকশনে আপনারা বেনেভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড, তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ এর কোনো যদি লোন নিয়ে থাকেন সেটা, এবং কোনো লোন হাউস বিল্ডিং লোন বা গাড়ির লোন বা কোনো লোন নিয়ে থাকেন, এগুলো এই ডিডাকশন পার্টে অ্যাড করবেন না। কেন করবেন না আমি পরে বলছি। আপনাদের একটু লিখে রাখেন, মাথায় রাখেন যে ডিডাকশন পার্টে আমি কয়টা জিনিস অ্যাড করব না, সেটা হচ্ছে বেনেভোলেন্ট ফান্ড, যৌথ বীমা, কল্যাণ যৌথ বীমা, আর হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড, তারপর হচ্ছে আপনার থাকবে হচ্ছে অ্যাড করবেন না প্রভিডেন্ট ফান্ডের কোনো লোন থাকলে এই ডিডাকশন পার্টে দেখাবেন না। আর লোন যদি কোনো কিছু থাকে, হাউস বিল্ডিং লোন বা গাড়ির লোন, যা যে কোনো ধরনের লোন থাকলে এই লোনগুলো এই ডিডাকশন পার্টে দেখাবেন না। হ্যাঁ, অবশ্য লাইভে কাজ করতে গেলে ডিডাকশন পার্টে এই অপশন মেনুগুলো পাবেন না। যদি কেউ যদি পেয়ে থাকেন তবুও আপনারা এগুলো অ্যাড করবেন না, এগুলো অ্যাড করার জন্য আলাদা অপশন দেওয়া আছে। এবার আসেন আপনি ডিডাকশন পার্টে কি কি কাজ করবেন। ডিডাকশন পার্টে কাজ করবেন হচ্ছে গ্যাস বিল থাকলে গ্যাস বিলটা ইউজ করবেন। যদি কেউ সরকারি গাড়ি ইউজ করে তাহলে সরকারি এটা দিবেন। কেউ যদি সরকারি বাসা থাকে তাহলে হবে রেন্টাল রেসিডেন্সিয়াল। হ্যাঁ, কেউ যদি ওয়াটার স্টোরেজ চার্জ ইউজ করে, তারপর মিউনিসিপাল ট্যাক্স পেয়েবল বাই গভর্নমেন্ট এমপ্লয়ি লিভিং গভর্নমেন্ট অ্যাকোমোডেশন থাকলে এগুলো ইউজ করবেন। এবার আসেন এই জিনিসটা দেখতে হবে বেসিক্যালি, আমি সবগুলো রিমুভ করে দিই। আমি রিমুভ করে আপনাদেরকে আবার এন্ট্রি করে দেখাচ্ছি। ধরেন উনি এই ভদ্রলোক তিতাস গ্যাস ইউজ করছে। যখনই আপনি গ্যাস বিলটা সিলেক্ট করবেন তাহলে অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনাকে আপনার যে জেলা বা উপজেলার আপনি শিক্ষক বা শিক্ষিকা সেখানকার পে পয়েন্টের নামটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, দেখেন যেহেতু এই ভদ্রলোক অর্থ মন্ত্রণালয়ে কাজ করছে, তো অর্থ মন্ত্রণালয়ের বেতন বিল পাস হয় অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অফিসার ফাইন্যান্স ডিভিশন থেকে। হ্যাঁ, তো আমি এখানে চিফ অ্যাকাউন্টস অফিসার ফাইন্যান্স ডিভিশন সিলেক্ট করব। যদি কেউ কোনো উপজেলা লোহাগাড়া বা উপজেলা ফুলতলা থেকে হয় তাহলে অফিস অফ দ্য উপজেলা অ্যাকাউন্টস অফিস ফুলতলার কোডটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন অপারেশনের ক্ষেত্রে গিয়ে দেখেন পাবলিক ফান্ড অ্যাকাউন্টস ফান্ড ম্যানেজমেন্ট। পাবলিক ফান্ড অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট কেন আসছে? সরকার যখন ভিক্টোরিয়া ইনকাম হচ্ছে সরকার দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টসের টাকা, হ্যাঁ এটা সরকারের জনগণের টাকা, আর হচ্ছে সরকারের রাজস্ব ইনকাম। এই গ্যাস বিলের টাকাটা হচ্ছে সরকার না অ্যাকচুয়ালি হচ্ছে পাবলিকের টাকা, জনগণের টাকা, সেই জন্য এখানে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড ম্যানেজমেন্ট আসছে। সেরকম গ্যাস বিল, প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ এগুলো, এবং হচ্ছে লোকাল ফান্ড ডিপোজিট, এগুলো সবই হচ্ছে আপনার সরকারের না, এগুলো হচ্ছে পাবলিকের টাকা, সেজন্য এখানে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড ম্যানেজমেন্ট আসছে। ঠিক এরকম ভাবে ফান্ড সিলেক্ট করার সময় ও কি সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করার সময় পাবলিক অ্যাকাউন্টস অফ দ্য রিপাবলিক সিলেক্ট করবেন। এরপর ধরেন আপনি দিচ্ছেন হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স দেওয়ার সময় অর্গানাইজেশন ট্যাক্স জোন কত
আপনি সেটা সিলেক্ট করবেন। ট্যাক্স জোন 4 দিলাম। জেনারেল অ্যাক্টিভিটি, এখানে কিন্তু ট্যাক্স জোন অর্গানাইজেশন সিলেক্ট করার সাথে জেনারেল অ্যাক্টিভিটি চলে আসছে, কারণ হচ্ছে এটা সরকার রাজস্ব ইনকাম। এখানে ফান্ড সিলেক্ট করার সময় ওন সোর্স রেভিনিউ এটা অপশনটা সিলেক্ট করতে হবে। নট পাবলিক অ্যাকাউন্টস অফ দ্য রিপাবলিক সিলেক্ট করা যাবে অথবা ওন সোর্স ফান্ড সিলেক্ট করা যাবে। এখানে সিলেক্ট করতে হবে ওন সোর্স রেভিনিউ। এরপর ধরেন কেউ আছে সরকারি বাসায় থাকছে, রেন্টাল রেসিডেন্সিয়াল। এখানে অর্গানাইজেশন সিলেক্ট করার সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে হেড অফিস, ডিরেক্টরেট অফ গভর্নমেন্ট অ্যাকোমোডেশন, এই মেনুটা সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো জেলার উপজেলার হন না কেন সমস্যা নেই, আপনাকে এই হেড অফিসটা এই অর্গানাইজেশনটা সিলেক্ট করতে হবে। এই জেনারেল অ্যাক্টিভিটি ফান্ড হচ্ছে তারপর ধরেন ওয়াটার অ্যান্ড সুয়ারেজ চার্জ দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন অবশ্যই হেড অফিস, ওন সোর্স রেভিনিউ। এরপর ধরেন আপনি মিউনিসিপাল ট্যাক্স বাই পেয়েবল গভর্নমেন্ট এমপ্লয়ি লিভিং ইন গভর্নমেন্ট অ্যাকোমোডেশন পৌরকর, সেক্ষেত্রে অটোমেটিক হেড অফিস চলে আসছে। ফান্ড সিলেক্ট ওন সোর্স রেভিনিউ দিব। এরপর ধরেন হচ্ছে আমি গভর্নমেন্ট ভেহিকেল ইউজ করছি, সেক্ষেত্রে ফি ফর ইউজিং গভর্নমেন্ট ভেহিকেল, এটা কিন্তু যে যে অফিসে থাকবে সেই অফিসের অফিস কোডটা সিলেক্ট করতে হবে। যেহেতু এই ভদ্রলোকের আন্ডার আসছে, সেজন্য সেক্রেটারি ফাইন্যান্স ডিভিশন আসছে। হ্যাঁ, ধরে হয় সেই স্কুলের অফিস কোডটা এখানে সিলেক্ট করতে হবে। ওন সোর্স রেভিনিউ। আপনাদের এর বাইরে তো মনে হয় আর কোনো এন্ট্রি করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আপনারা কাইন্ডলি কারো যদি মোবাইল থাকে এই এন্ট্রি স্ক্রিন ডিরেকশনের স্ক্রিনগুলো একটু ছবি তুলে রাখেন, খুব ভালো হবে। কারণ আপনারা অবশ্য আবার ভুলেও যেতে পারে যে অপারেশন বা ফান্ড কি ধরনের হতে পারে, কোন কোডের জন্য কোনটা, একটু কাইন্ডলি এটা ছবি তুলে রাখেন। এখানে আরেকটু রিডাকশন আছে, যেমন ধরেন কোনো শিক্ষক শিক্ষিকা বা কোনো স্টাফ যদি কোনো কারণে সরকার থেকে বেশি টাকা নিয়ে ফেলে, এখন তার বেতন থেকে অতিরিক্ত টাকা যে সে নিয়েছে সেটা কেটে রাখতে যাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে একটা ইকোনমিক কোড আছে, দেখেন রিকভারি অফ ওভার পেমেন্ট ফ্রম পিরিয়ড ইয়ার্স। হ্যাঁ, রিকভারি অফ ওভার পেমেন্টটা সিলেক্ট করবেন। কেউ যদি সরকার থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফেলে, সেই টাকা যদি আপনি ওর বেতন থেকে কেটে রাখতে চান, তাহলে এই ইকোনমিক কোডটা সিলেক্ট করতে হবে। যখনই আপনি রিকভারি অফ ওভার পেমেন্ট সিলেক্ট করবেন, তখন অর্গানাইজেশন অবশ্যই সেক্রেটারি ফাইন্যান্স ডিভিশন হবে। কেন এই রিকভারি টাকাটা সবসময় অর্থ মন্ত্রণালয়ের খাতে ডিরেক্টলি জমা হয়। এটা জেনারেল অ্যাক্টিভিটি থাকবে, ফান্ডের ক্ষেত্রে ওন সোর্স রেভিনিউ। তো এই হচ্ছে মেইনলি আপনাদের ডিরেকশনের মোটামুটি সকল কোড আপনারা ইউজ করবেন। তো আপনারা মনে রাখতে হবে শুধু একটাই ব্যতিক্রম আছে, গ্যাস বিলের ক্ষেত্রে পাবলিক অ্যাকাউন্টস ফান্ড ম্যানেজমেন্ট হবে আর পাবলিক অ্যাকাউন্টস অফ দ্য রিপাবলিক হবে ফান্ডের ক্ষেত্রে, আর বাকি সবগুলো ক্ষেত্রে জেনারেল অ্যাক্টিভিটি আর ওন সোর্স রেভিনিউ থাকবে। ঠিক আছে, তো আমরা সেভ এন্ড কন্টিনিউ করলাম। সেভ এন্ড কন্টিনিউ করার সাথে সাথে আপনাদের 3 নাম্বার মেনু পে এন্ড অ্যালাউন্স এন্ড ডিডাকশনের কাজ শেষ হলো। 4 নাম্বার মেনু জিপিএফ এর কাজে আসলো। এবার আসেন জিপিএফ মেনুতে যখন আসলেন প্রথম হচ্ছে 4.4
4.1 জিপিএফ মানে হচ্ছে এখানে হচ্ছে যেটা আপনি চাঁদাটা কাটবেন, হ্যাঁ, সাবস্ক্রিপশন অ্যামাউন্ট, সেটার তথ্যগুলো এখানে হ্যাঁ এন্ট্রি করতে হয়। সবগুলা কথা নেচার অফ যাইতেছে প্রভিডেন্ট ফান্ড উইথ আওয়াজ ইনক্রিমেন্ট পেয়েছে বা ইন্টারেস্ট, কেউ যদি সুদ সহ নিতে চায় তাহলে এটা সেট করতে হবে। কেউ যদি ইনক্রিমেন্ট বা সুদ ছাড়া আপনার প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখে তাহলে উইথাউট ইনক্রিমেন্ট বা ইন্টারেস্ট সেট করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে সুদ সহ নেয়, তো উইথ ইনক্রিমেন্ট ইন্টারেস্ট দিলাম। এই অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে আপনি এডু অবলিক রাজ অবলিক 092 অবলিক বাংলা যা আছে অ্যাকাউন্ট নাম্বার লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভলিউম নাম্বার লাস্ট পেজ নাম্বার ক্ষেত্রে আপনি নিউমেরিক নাম্বার ছাড়া অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারবেন না। ধরেন আপনি ক কে লিখতে চাইলেন বা একের ক বা একের দুইয়ের ব, এরকম কোনো কিছু ইউজ করতে পারবেন। ভলিউম নাম্বার আর লাস্ট পেজ নাম্বারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিউমেরিক নাম্বার ইউজ করতে হবে। বেসিক্যালি আপনাকে সিস্টেম ইউজ করতেই দিবেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। The monthly amount deducted as subscription at present, আপনি কত টাকা করে মান্থলি চাঁদা কাটতে চান সেটা দিবেন, সেই অ্যামাউন্ট দিয়ে এখানে সেভ দিবেন। ধর আপনি 2000 টাকা করে কাটতে চান তাহলে অবশ্যই আপনি 2000 টাকা দিবেন। এইখানে মান্থলি অ্যামাউন্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে 5% থেকে 25% এর মধ্যে, 5 to 25% এর মধ্যে যেন থাকে আপনার বেসিকের অ্যামাউন্ট। নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর দেখেন জিপিএফ অ্যাডভান্স চলে আসলো, পরে কারেন্ট জিপিএফ অ্যাডভান্স। এই দেখেন আপনাকে একটু আগে বললাম যে পে অ্যান্ড অ্যালাউন্স অ্যান্ড ডিডাকশনের ক্ষেত্রে আপনাকে কয়টা জিনিস আমি অ্যাড করতে মানা করেছিলাম। প্রথমত হচ্ছে বেনেভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড এবং স্ট্যাম্প ডিউটি, এটা সিস্টেম থেকে অটোমেটিক বেতন বিল থেকে কেটে নেবে। সো এই তিনটা জিনিস আপনার এন্ট্রি না করলেও চলবে। কি কি? বেনেভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড এবং স্ট্যাম্প ডিউটি, এই তিনটা জিনিস আমি এন্ট্রি না করলেও চলবে, এটা সিস্টেম থেকে অটো কেটে নেবে। এবার আসেন ডিডাকশন। আরো দুটো জিনিস বলেছিলাম যে প্রভিডেন্ট ফান্ডের কোনো লোন থাকলে বা আপনাদের ধরেন কোনো লোন, যে কোনো প্রকার লোন বা হাউস বিল্ডিং লোন, মোটরসাইকেল লোন, যে কোনো লোন থাকলে এই ডিডাকশন স্ক্রিনে আমি অ্যাড করতে মানা করেছিলাম। কারণ হচ্ছে এই 4 নাম্বার জিপিএফ একটা অপশন দেওয়া আছে, এই জিপিএফ এর কাছে জিপিএফ এর লোনের তথ্য এন্ট্রি করেন, আর 5 নাম্বার একটা লোন আছে, সেই লোন মেনুতে যদি আপনি লোনের তথ্যগুলো এন্ট্রি করেন তাহলে অটোমেটিক্যালি আপনার বেতন বিল থেকে কেটে নেবে। এই কারণেই আমি 3 নাম্বার পয়েন্ট পে অ্যান্ড অ্যালাউন্স ডিডাকশনের মধ্যে এই অপশনগুলো অ্যাড করতে মানা করছি। এবার আসেন প্রভিডেন্ট ফান্ডের লোন এবং যে কোনো ধরনের লোন, আমি দুটো জিনিসকে একসাথে একটু বুঝাবো, একসাথে একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কথা হচ্ছে, ধরে নিলেন আপনি যখন বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার বা কোন স্টাফের লোনের তথ্য নিতে যাবেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে হিসেবে গরমিল আছে বা উনি অনেক ডাটা তথ্য মনে নেয়। অবশ্য শিক্ষক শিক্ষিকাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা অ্যাকচুয়ালি বলে লাভ নাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক স্টাফদের ক্ষেত্রে, অনেক জায়গায় আমরা যখন ট্রেনিং নিয়েছি, ওদের লোনের তথ্য বা যে কোনো প্রভিডেন্ট ফান্ডের তথ্য বা ইয়ার লোনের তথ্য এন্ট্রি করতে ওদের খুব ঝামেলা হতো, কেন ওদের সঠিক তথ্য থাকতো না। তো এই কারণে এন্ট্রি করার সময় এখানে আপনাকে টেকনিক্যালি ব্যাপারগুলো এন্ট্রি করতে হবে। তো সে কারণে আমি প্রভিডেন্ট ফান্ডের লোন এবং লোন সেকশন দুইটা আমি একসাথে বুঝাচ্ছি। ধরেন আপনি একটা লোন নিলেন, লোন স্যাংশন নাম্বার হচ্ছে যা 200, লোনটা আপনি স্যাংশন করলেন হচ্ছে 01/01/2012 সালে। 2012 সালে একটা লোন নিলেন, হ্যাঁ। আচ্ছা 2012 সাল না, আমি 2014 সালেরই। তো প্রভিডেন্ট ফান্ডের লোন পরের মাস থেকে কাটানো যায়, আর হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রে মনে হয় 1 বছর পর থেকে হাউস বিল্ডিং লোনের কিস্তি দিতে হয় সরকারি রুলস অনুযায়ী, যতটুকু জানি। ধরে নিলাম এই ভদ্রলোক 2 লাখ টাকা তার প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে লোন নিল, সে 40টা কিস্তিতে এই 2 লাখ টাকা পেমেন্ট করবে। তাহলে প্রতি মাসে 5,000 টাকা করে। দেখেন
ইনস্টলমেন্ট স্টার্টিং ডেট আমি ফিল আপ করলাম না, নাম্বার অফ ইনস্টলমেন্ট পেড তাকে সে আপনাকে ফর্মে লিখে দিল ফিল আপ করার সময় 30টা কিস্তি সে এখন ধরেন এই লোনের এগেনস্টে 10,000 টাকা টোটাল ইন্টারেস্ট সুদ তাকে দিতে হবে, টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট। অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্টটা আমি জিরো রাখছি, এটা আমি পরে বুঝাচ্ছি। নাম্বার অফ ইন্টারেস্ট ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, এই ধরেন এই ইন্টারেস্টটা সে দুইটা কিস্তি দিবে 5,000 টাকা করে, তাহলে 5,000 টাকা করে নাম্বার অফ ইন্টারেস্ট ইনস্টলমেন্ট পেড জিরো, যেহেতু তার এখনো কিস্তি বাকি মেন আসল বাকিটা সে এখনো সুদ পরিশোধ করেনি, জিরো দিলাম। এরপর আসেন, যদি আপনি দেখলেন হচ্ছে সে 2014 ফেব্রুয়ারি থেকে তার প্রভিডেন্ট ফান্ডের কিস্তি দেওয়া শুরু করেছে লোন নেওয়ার পরের মাস থেকে, ধরেন 01/02/2014 ফেব্রুয়ারির 2 তারিখ থেকে সে লোন কাটা শুরু করলো। এবার আমরা একটু অন্য করে এটা ব্রাউজারে যাই, একটু দেখি এজ ক্যালকুলেটর। কি দিলাম আমি, ফেব্রুয়ারি 1 তারিখ 2014 থেকে যদি লোন দেওয়া যদি আমি শুরু করি, ক্যালকুলেট করি 82 মাস। আচ্ছা, এখানে আমি একটু জিনিস বলতে ভুলে গেছি, টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট 40। হ্যাঁ, এটার হচ্ছে 40টা কিস্তি, মানে কিন্তু অ্যাকচুয়ালি 40টা মাস। হ্যাঁ, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি প্রতি মাসে একটা করে কিস্তি দেন, এক মাসে কিন্তু দুটো কিস্তি দেন না, ধরে নিলাম। সে কারণে 40টা কিস্তি মানে 40 মাস বোঝাচ্ছে। যদি ফেব্রুয়ারি 2014 থেকে যদি সে লোন দেওয়া শুরু করতো, তাহলে আমার এই রেজাল্ট অনুযায়ী 82টি মাস মানে 82 কিস্তির দিন লোন দেওয়া শেষ হয়ে যাওয়ার কথা, লোন শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে আপনাকে বলেছে হচ্ছে 30টা আসল সে পেড করেছে। তাহলে কি সিস্টেম কি কেন এরকমটা হলো? তাহলে তো লোন তো সে বাকিটা কাটবে না। কারণ হচ্ছে সে মাঝখানে ধরেন কোনো কারণে ফ্যামিলিগত কারণে, ব্যক্তিগত কারণ বা ফ্যামিলিগত কারণে সে তার পড়াশোনার কাছে অনুমোদন চেয়ে 2 বছরের জন্য গ্যাপ দিল, লোন পরিশোধ করলো না, বা 3 বছরের জন্য গ্যাপ দিল, 3 বছরের জন্য গ্যাপ দিয়ে আবার লোন পরিশোধ করা শুরু করলো। হ্যাঁ, তো আপনার সিস্টেম কিন্তু আপনি এভাবে বুঝতে পারবেন না যে সে মাঝখানে গ্যাপ দিয়েছে, মাঝখানে গ্যাপ দেওয়ার পর আবার শুরু করেছে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে নভেম্বর পর্যন্ত সে কয়টা কিস্তি দিল, 30টা কিস্তি, মানে এত বছরে সে 30টা কিস্তি, মানে গত মাসে আজকে ডিসেম্বর 1 তারিখ, মানে নভেম্বর পর্যন্ত লাস্ট মান্থ পর্যন্ত সে 30টা কিস্তি দিল, ধরে নিলাম। তো আপনাকে 30টা কিস্তি মানে 30 মাস পিছনে হিসাব করতে হবে। যদি আমি নভেম্বরতে 30 মাস পিছনে যাই, তাহলে আমার স্টার্টিং ডেট কখন হয় একটু আমাকে হিসাব করে জানাবেন কেউ একজন? আমি সেই স্টার্টিং ডেটটা এখানে দিব, কেউ আমাকে একটু হিসাব করে বলেন তো যে নভেম্বর থেকে পিছনে 30 মাস আমি পিছনে গেলাম। কেউ একজন বলেন। স্যার হ্যাঁ জি, 17 সালের মার্চ মাস। আচ্ছা, আমি তাহলে ক্যালকুলেশনে যাই। 17 সালের মার্চ দিলাম 1 তারিখ 2017 দিলাম, ক্যালকুলেট করলাম 45 মাস হয় না, দেখি 2018 দিই 33 মাস, তাহলে এটা মার্চে না হয়ে অক্টোবর, যদি আমি অক্টোবর থেকে দেওয়া শুরু করি, না অক্টোবর না, কত হচ্ছে না, যদি আমি অগাস্ট 2017 থেকে যদি
স্টার্টিং ডেট, ইনস্টলমেন্ট স্টার্টিং ডেটটা দিই। কি ছিল? অক্টোবর অগস্ট 2017। হ্যাঁ, অগস্ট 01/08/01/08/2017। দেখেন এখানে কিন্তু অবলিক দেওয়ার প্রয়োজন নাই, এখানে যে আমি ডেটটা দিচ্ছি আমি কিন্তু 01/08 অটোমেটিক অবলিক নিয়ে নিচ্ছে। তো আপনারা অবলিক দিয়ে গিয়ে আবার টাইম ওয়েস্ট করবেন না। তাহলে যদি আমি অগাস্টে থেকে 2017 থেকে কাটানো শুরু করি, তাহলে নাম্বার অফ ইনস্টলমেন্ট পেড 30 কিস্তি আমার নভেম্বর পর্যন্ত হিসাবটা মিলে যাবে। এবার আসেন এখানে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে অনেকে কি করে হচ্ছে এক সাথে ডাবল কিস্তি করে করে লাস্টে শেষ করে দিচ্ছে। সরকার আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে সরকার হচ্ছে জানে হচ্ছে আপনি সরকারের চাকরি করে যে টাকাটা ইনকাম করেন সেই ইনকাম দিয়ে আপনার সংসার চলে, মানে এটাই হচ্ছে আপনার মেন ইনকাম। এছাড়া অন্য কোনো ইনকাম আছে নাকি সরকারের সেটা নিয়ে মাথা ব্যথা নেই। সরকারের মাথা ব্যথা হচ্ছে আপনি যে ইনকামটা করেন সেটাই হচ্ছে আপনার মূল ইনকাম। এই ইনকাম দিয়ে সেই ইনকাম দিয়ে আপনার ঘর সংসার চলে, সবকিছু চলে। তো আপনি এক মাসে ডাবল কিস্তি পে করবেন, হ্যাঁ, এটা সরকার নিবে না। সরকার চাচ্ছে হচ্ছে আপনি প্রতি মাসে একটা করে কিস্তি পে করুন, যে কিস্তি দিয়ে আপনি এন্ট্রি করেছেন। আপনি মাঝখানে গ্যাপও দিতে পারবেন না। দেখেন আপনারা যদি কখনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, ব্যাংক কিন্তু আপনাকে কেউ যদি ম্যানেজার পরিচিত থাকে তাহলে সেক্ষেত্রে গিয়ে হচ্ছে ম্যানেজার রিকোয়েস্ট করলে ম্যানেজারকে আপনাকে 2 মাস পর 3 মাস পর সুবিধা সুযোগ করে দেয়। কিন্তু নর্মালি যদি বেসিক্যালি কেউ সাধারণ জনগণ যার কোনো পরিচিত নেই, সে যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে প্রতি মাসের কিস্তি প্রতি মাসে শোধ করতে হয়। সরকারও চাচ্ছে সেটা, যে আপনার লোন নিচ্ছেন সমস্যা নেই, আপনার তাহলে প্রতি মাসে কিস্তি প্রতি মাসে পে করুন। তো যারা আগে থেকে লোন নিয়ে ফেলেছেন, যেমন মাঝখানে 2 থেকে 3 বছর গ্যাপ দিয়েছেন, সেই ক্ষেত্রে ইনস্টলমেন্ট স্টার্টিং ডেটের ক্ষেত্রে আপনারা এই মেনু জিনিসটা থিওরিটা ফলো করবেন যে কতটা কিস্তি ওই শিক্ষক বা শিক্ষিকার গত নভেম্বর মাস পর্যন্ত শেষ হলো, ঠিক তত মাস পর্যন্ত আমি পিছনে যাওয়ার পর যে স্টার্টিং ডেটটা হবে সেটা আমি বসাবো। দেখেন সে কিন্তু লোন নিয়েছে 14 সালে, অ্যাকচুয়ালি কিন্তু সে ফেব্রুয়ারি থেকে লোন কাটানো শুরু করেছে। এখন কথা হচ্ছে মাঝখানে সে যে 2 বছর গ্যাপ দিল বা 3 বছর গ্যাপ দিল, সেটা তো আপনি সিস্টেম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে এইভাবে ফলো করতে হবে, ঠিক আছে? এরপর টোটাল ইন্টারেস্টমেন্ট অ্যামাউন্ট দিবেন। অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্টটা হচ্ছে কোনো ভাঙতি ফ্যাকশন টাকা থাকলে, যেমন ধরেন 10,500 টাকা আছে, সেক্ষেত্রে আপনার 5,250 করে একটা ফ্র্যাকশন অ্যামাউন্ট কাটবে। যদি আপনি 500 টাকা অ্যাড করে দেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার 2 কিস্তি 5,000 টাকা করে পরে 500 টাকা পরবর্তীতে তৃতীয় কিস্তির মধ্যে 500 টাকা অ্যাডজাস্ট করে নেবে। সে 500 টাকা সে অটোমেটিক তখন 5,000 টাকা কাটবে, 500 টাকা কেটে নেবে, ঠিক আছে? তো যেহেতু এখানে ইএফটি হবে, আপনার ইএফটি হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্র্যাকশন অ্যামাউন্টটা চিন্তা করার দরকার না। আপনারা বেসিক্যালি এটা 0 দিয়ে চলে যাওয়ার ট্রাই করবেন। ধরেন 10,500 আছে, ফ্র্যাকশন টাকা হচ্ছে 0 দিলে সমস্যা নেই, 5,250 করে কাটলো, সমস্যা কি? ইএফটির মধ্যে তো সে ব্যাংকে তো ওই অ্যামাউন্টই পাবে। তারপর 0 দিলাম, ইন্টারেস্ট পে হয় না, এরপর অ্যাড দিলে অ্যাড নেবেন। দেখেন এখানে প্লিজ এন্টার সেকশন ডেট, ইট শুড বি নট বি আর্লিয়ার দেন ফার্স্ট জয়েনিং। যদি আপনার ফার্স্ট জয়েনিং এর থেকে যদি ভুল হয় এটাকে এন্ট্রি নেবে না। হ্যাঁ, আমার ফার্স্ট জয়েনিং 2014 পরে ছিল, ঠিক আছে? ফার্স্ট জয়েনিং অ্যাকচুয়ালি কত ছিল সে অনুযায়ী ছিল। এভাবে আপনাকে একটা প্রভিডেন্ট ফান্ডের লোন এন্ট্রি করতে হবে। ঠিক লোনের ক্ষেত্রে গেলেও একই ধরনের জিনিস। দেখেন হাউস বিল্ডিং লোন আছে, স্যাংশন নাম্বার এত 2018 অক্টোবর একটা লোন নিয়েছিল 1,20,000 টাকা। এর ডিপ্রিসিয়েশন অ্যামাউন্ট অ্যাকচুয়ালি হচ্ছে আপনার গ্যাজেটেড অফিসারদের জন্য। এটা অ্যাকচুয়ালি আপনাদের কোনো স্টাফ বা শিক্ষক শিক্ষিকার জন্য লাগবে না। টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট 120 কিস্তি 1,000 টাকা করে কাটছে। 2019-এ 10 থেকে দেওয়া শুরু করেছে, অলরেডি 12টা কিস্তি পে করেছে। টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট হবে 72,000
সবাই বলে 72,500 হয়। অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট জিরো রাখলাম, আমি এখানে 72টা কিস্তি দিলাম, দিয়ে একটা পে করলাম না, আপডেট করলাম, আমার 1060 টাকা করে কাটছে। হ্যাঁ, আপনাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে প্রভিডেন্ট ফান্ড বা লোনের এন্ট্রিটা হচ্ছে মেইন জিনিস এখানে। হ্যাঁ, সবাই ভুল এটাতে করে। যদি কোনো কারণে আপনার ধরেন টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট বলে দিলে হচ্ছে 12টা, মানে প্রতি মাসে তাকে 10,000 টাকা করে কাটবে। 10,000 টাকা করে প্রতি মাসে করে কাটে, হ্যাঁ, দেখবেন হচ্ছে কোনো কারণে যদি আপনার ডিডাকশনটা যদি পেমেন্টের চেয়ে বেশি হয়ে যায়, মানে আপনাকে সরকার যেটা দিচ্ছে সেক্ষেত্রে সেটা চেয়ে যদি আপনি জমাটা বেশি রাখেন তাহলে মাইনাস ভ্যালু আসতেছে। মাইনাস ভ্যালু আসলে কিন্তু আপনার বিল এন্ট্রিতে গিয়ে আপনি ওই এনআইডিকে শো করে পাবেন না। তো আপনারা এখানে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আমি আগে কখনো ফেস করি নাই। রিসেন্টলি র্যাব হেডকোয়ার্টারে ওখানকার লোকজন নক করছে হচ্ছে একটা আইডি পাচ্ছেন, একটা আইডি পাচ্ছেন, কেন পাচ্ছেন না আমি খুঁজে পাচ্ছি না। এরপর এসে এরকম ক্ষেত্রে এরকম আরেকটা জায়গায়ও এই একই প্রবলেম, আইডি পাচ্ছে না। পরে চেক করে দিয়ে দেখলাম যে তার লোনের যে টাকাটা কাটছে সে টাকাটা তার টোটাল যে সে পাবে সে পাওয়ার চেয়ে তার ডিডাকশনটা বেশি হয়ে গেছে। মানে সে যা পাবে ধরেন পাবে হচ্ছে 30,000 টাকা টোটাল মিলে, মানে বেসিক বেসিক থেকে শুরু করে সবকিছু মিলিয়ে পাবে সে 30,000 টাকা। এখন সে কাটছে হচ্ছে 40,000 টাকা, তাহলে 10,000 টাকা মাইনাস হচ্ছে না। এই মাইনাসের কারণে তখন সে বিল এন্ট্রিতে ওই আইডিকে পাচ্ছে না। তো আপনাদের এই অ্যান্টিগুলো সঠিক হচ্ছে নাকি, ঠিক আছে? তো এরপরে নেক্সট 7 এক্সিট করলে আমার একজন শিক্ষক বা শিক্ষিকা, হ্যাঁ, টোটাল ইনফরমেশন সেভ হয়ে গেল।